আজ আবার পাওয়া গেল একটা লাশ। কি ভয়ানকভাবে কিসে যেন তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সকলে এই নিয়ে বিভিন্ন আলোচনা করতে থাকে। অনেকে বলে কোনো এক অভিশাপ নেমে এসেছে গ্রামটির উপর। ভয়তে লোকেরা সন্ধে হওয়ার আগেই যে যার বাড়ি ফিরে যায়। রাত নামার পর গ্রামটিতে যে মানুষ বাস করে তা বোঝা যেত না। সমস্ত গ্রাম নিস্তব্ধ নিঝুম হয়ে যেত। বিশ্বনাথ বলে একটি লোক একদিন কাজের জন্যে পাশের গ্রামে গেল। তার কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত নেমে এলো। বিশ্বনাথ ভয়ে ভয়ে বাড়ি ফিরতে লাগলো। সে যখন ৩ রাস্তার ধারে ভুসুন্ডির মাঠের কাছে এলো, দেখলো ভুসুন্ডির মাঠে একটা ছায়ামূর্তি হাওয়ায় ভাসছে, আর তাকে ঘিরে কয়েকটা জন্তু দাঁড়িয়ে আছে। বিশ্বনাথ আর এক মুহূর্ত দেরি না করে পিছন দিকে পাশের গ্রামের দিকে প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল। পরের দিন সকাল হতেই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার লোকেদের মধ্যে ভয় আরো বেড়ে গেল। এসো বিশ্বনাথ দা, বসো। বিশ্বনাথ দা, কাল তুমি কি দেখেছো? তুমি ঠিক দেখেছো তো? আরে হ্যাঁ রে, সে ভয়ানক দৃশ্য মনে পড়লেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভয়ে আজ আর কাজে গেলাম না। এখন কি করা হবে বলো তো? বয়স্কদের সাথে আলোচনা করে কিছু ঠিক করতে হবে। সেদিন আরো কিছু আলোচনার পরে যে যার বাড়ি ফিরে যায়। এইভাবে ভয়ে ভয়ে ২ দিন গেল। তৃতীয় দিন বিশ্বনাথ দা চায়ের দোকানে এসে বলল, জানিস তো, রাতে ঘুমোতে পারছি না। ঘুমের ঘোরে নাকি জেগেই দেখছি, বুঝতে পারছি না। কি দেখছো? সেই প্রেতটা আমার নাম ধরে ডাকছে, আর আমার জন্য এই জন্তুগুলো ক্ষুধার্তভাবে চিৎকার করছে। তুমি ওই ঘটনাটা নিয়ে আর চিন্তা করো না। না রে, ঘটনাটা নিয়ে ভাবার জন্যে নয়, আমি পরিষ্কার শুনেছি আমার নাম ধরে ডাকছে। কয়েকদিনের জন্যে শহরে তোমার দাদার বাড়ি ঘুরে এসো। ঠিক বলেছিস, আমি কালকেই দাদার বাড়ি যাব। যাই, সব গুছিয়ে নিতে হবে। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। সাবধানে, সকাল সকাল চলে যাবে। হ্যাঁ রে, আমি তাহলে আসি। বিশ্বনাথ দা চলে যাওয়ার পর অতনু আর সুজন প্ল্যান করলো আজ সন্ধ্যার পর তারা ভুসুন্ডির মাঠের পাশে একটি বড় গাছের ওপরে মাচা করে সেখান থেকে তারা লক্ষ্য করবে কি ঘটে এই ভুসুন্ডির মাঠে। তারা যেমন প্ল্যান করলো সেই মতোই সন্ধ্যের আগে থেকে গাছের ওপর থেকে লক্ষ্য রাখলো। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। জোনাকির ঝাঁক উড়ে গেল। দূরে কোথাও শিয়াল ডাকছে। এইভাবে তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও কিছুই দেখতে পেল না। তারা নেমে আসবে বলে ঠিক করলো। এমন সময় দেখতে পেল মাঠের মধ্যে একটা আলো জ্বলে নিভে গেল, আর একটা ছায়ামূর্তির আবির্ভাব ঘটল। ছায়ামূর্তির চোখ দুটি নীলাভ। হঠাৎ সেই ছায়ামূর্তিকে ঘিরে ৩টি জন্তুর আবির্ভাব হলো। জন্তুগুলোও ছায়ার মতো লাগছে এবং জন্তুগুলোরও চোখ জ্বলছে। তারা চুপ করে
কি ঘটে দেখতে লাগলো। আরো দেখলো ছায়া মূর্তিটা জন্তুগুলোকে কিছু একটা নির্দেশ করে হাওয়ায় মিলিয়ে গেল। এরপর জন্তুগুলো বিকট চিৎকার করতে লাগলো। তারপরই লক্ষ্য করলো কেউ একজন হেঁটে হেঁটে সেই দিকেই আসছে, অন্ধকারে কালো হয়ে আছে। যখন সেই জন্তুগুলোর কাছে চলে এলো, তারা লক্ষ্য করলো এ তো বিশ্বনাথ দা। তারা ভয়ে কাঠ হয়ে গেল, একটা কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই। চোখের সামনে তারা দেখলো জন্তুগুলো ঝাঁপিয়ে পড়লো ও ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। এরপর হঠাৎ খাওয়া থামিয়ে একটা জন্তু তাদের দিকে আসতে থাকলো। এইবার তারা নিশ্চিত যে তাদের গায়ের গন্ধ তাদের দিকে জন্তুটিকে নিয়ে আসছে। জন্তুটি এসে দাঁড়ালো তাদের গাছের ঠিক নিচে। তারা ভয়ে দুজনে ভালো করে গাছের ডাল ধরে থরথর করে কাঁপছে আর ভগবানের নাম করছে। এমন সময় লক্ষ্য করলো ভোরের আলো ফুটছে আর জন্তুটি তাদের দিকে চেয়ে বাতাসে মিলিয়ে গেল। তারা যেন নতুন জীবন ফিরে পেল। ধীরে ধীরে গাছ থেকে নেমে বাড়ি চলে এলো। সেই দিন ভয়ে তারা কেউ বাড়ি থেকে বের হলো না আর ঘটনাটি কাউকে জানালো না। পরের দিন সকাল হতে না হতে সুজন এসে উপস্থিত হলো অতনুর বাড়িতে। আমি আর বাঁচবো না ভাই। কি হয়ে? বস বস আগে। সুজন চেয়ারে বসে বলতে শুরু করলো। আমি যখন কাল রাতে ঘুমিয়ে পড়েছি, হঠাৎ ঘুমের ঘোরে শুনলাম সেই পেটটা আমার নাম ধরে ডাকছে। সুজন, সুজন, আয় আয়। আর জন্তুগুলো সেদিনের মতো চিৎকার করছে। আমাকে তুই বাঁচা ভাই, আমি এই জন্তুগুলোর হাতে মরতে চাই না। শান্ত হ, তোর ভয় নেই, আজ তুই আমার কাছেই থাকবি। যদিও অতনু এই বলে সান্ত্বনা দিল, কিন্তু তারও ভয় হতে লাগলো। এই রকম বিশ্বনাথ দার সাথেও ঘটেছিল। বিশ্বনাথ দা ওই জন্তুগুলোর হাতে মারা গেল। তারা প্ল্যান করলো ভালো করে দরজা বন্ধ করে শোবে এবং গল্প করে সারা রাত কাটিয়ে দেবে। ধীরে ধীরে রাত হলো, এক ফালি চাঁদ উঠেছে। তারা খেয়ে দিয়ে শুয়ে গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে, কিন্তু দেখলো পাশে সুজন নেই। ভয়ে ভয়ে বাইরে এসে শুনলো সুজনকে সেই ভূষণ্ডির মাঠের জন্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে। আমাকে তুই বাঁচা ভাই, আমি এই জন্তুগুলোর হাতে মরতে চাই না। সে পাগলের মতো হয়ে গেল, কি করবে সে? এইবার তার পালা। অবশেষে ঠিক করলো সে এখনই কলকাতা চলে যাবে। যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে হঠাৎ দেখল একটা তান্ত্রিক তাদের গ্রামের দিকেই আসছে। তাকে দেখে তান্ত্রিকটা বলল, পালিয়ে বাঁচবি না রে মূর্খ, বাঁচতে হলে আয় আমার সাথে। এই বলে তান্ত্রিকটা তাদের গ্রামের দিকে হাঁটা দিল। অতনু এক মুহূর্ত কিছু একটা ভেবে তার পিছু নিল। তারা এসে উপস্থিত হলো সেই ভূষণ্ডির মাঠে। অতনু তান্ত্রিকের কথা মতো সমস্ত কিছু জোগাড় করে সন্ধ্যের আগেই ভূষণ্ডির মাঠে এসে উপস্থিত হলো।
তান্ত্রিকটি সামনে কিছু কাঠ জ্বালিয়ে আগুন করে কি সব মন্ত্র পড়তে লাগলো। ওং রিং ক্রিং কালিকাজয়ী অতনু চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। হঠাৎ লক্ষ্য করলো যেন ঝড় উঠেছে, গাছপালা যেন ভেঙে পড়বে। ওং রিং ক্রিং কালিকাজয়ী এমন সময় সেই তিনটি জন্তুর আবির্ভাব করলো। রক্ষং দেহি ওং রিং ক্রিং কালিকাজয়ী হঠাৎ বিনা মেঘে বজ্রপাত হলো, তার সাথে সাথেই জন্তুগুলো হাওয়ায় মিলিয়ে গেল। দেহি তারপরই লক্ষ্য করলো একটি সাদা ধোঁয়ার মতো কিছু এসে তান্ত্রিকের সামনে রাখা বোতলটার মধ্যে প্রবেশ করলো। এরপর তান্ত্রিক তার দিকে চেয়ে বলল, যা, আর কোনো ভয় নেই।